দেখো, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করবো। আরো কয়েকজন হয়তো জয়েন করবে এই কলটাতে। তো তারা জয়েন করলেই আমরা শুরু করে দেব। একটুখানি অপেক্ষা করে যাই যাতে যখন কেউ কোনো কথা বলবে আনমিউট করে বলবে। রঙ্গন, মিউট করো। রঙ্গন, মিউট করো। রঙ্গন, মিউট করো। করেছে 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 করেছে। আবারও কার গান চলছে রে? ইপসিতা বর। ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। আপাতত কেউ আনমিউট থাকবে না, আমরা শুরু করব যখন, তারপরে তোমরা একে একে সেগুলো যে যার যখন প্রশ্ন থাকবে তখন আনমিউট করবে। ঠিক আছে? যাদের ভিডিও অন আছে ভিডিও অফ করে দাও। যাদের ভিডিও অন আছে তারা ভিডিও অফ করে দাও। অন রাখার কোনো প্রয়োজন নেই। যাদের ভিডিও অন আছে ভিডিও অফ করে দাও। হুম, না, রাত ক্লাস করে যদি সম্ভব হয়। তো আর মনে হয় কেউ আসবে না, আমরা শুরু করে দেবো। ঠিক আছে?
চলো। আচ্ছা, সব শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু কনফার্ম করবে। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু বড় করে নেবে, তাহলে সবাই দেখতে পাবে স্ক্রিনটায় কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর যখন যে জায়গাটায় অসুবিধা হবে বা দেখতে অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? চলো আমি শেয়ার করেও দেখিয়ে দিই, শেয়ারই করে দিই। ইন্টার স্ক্রিন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো এবার? সাদা বোর্ডটা। চলো আমরা আজকে ক্লাস করব। আজকে ক্লাস করব আমরা সমাস নিয়ে, তাই তো? সমাস কি প্রথমেই বলে রাখি, সমাস শব্দের আগে উৎপত্তিটা আমরা দেখে নেব। কেমন? সমাস শব্দটা কিভাবে উৎপত্তি হয়েছে? সমাসের ব্যুৎপত্তি কি আছে? সম, কেউ জয়েন করছে, দাঁড়াও। সম পূর্বক অস যুক্ত ঘং। কোনো কোনো বইয়ে এই ঘঙের জায়গায় অও পেতে পারো। তো সমপূর্বক অস ঘং, এটা হচ্ছে সমাসের উৎপত্তি। এটা অনেক ক্ষেত্রেই প্রশ্ন হিসাবে কিন্তু পড়ে। আর সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে, আমরা কয়েকটা লিখতে পারি। প্রথম আমরা লিখতে পারি সংক্ষিপ্ত করা, এটাই হচ্ছে মেন অর্থ, সংক্ষিপ্ত করা। এছাড়া কি বলতে পারি? সমাস হচ্ছে পদের মিলন, পদের মিলন। আর কি হয় সমাসের ক্ষেত্রে? হয় এক পদীকরণ, এক পদীকরণ। ঠিক আছে, এই তিনটে ভাবে আমরা সমাসকে ব্যাখ্যা করতে পারি। তো আহ, এটা গেল সমাসের অর্থ। এখন সমাস বলতে কি বোঝায়, সমাস কাকে বলে কারোর জানা আছে? আমি তো কয়েক জায়গায় ক্লাস হয়ে গেছে, তো কেউ যদি বলতে চাও বলতে পারো, সমাস কি? বলতে পারি সমাস বলতে পরস্পর পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক, দুই বা ততোধিক পদ, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ পরস্পর মিলিত হয়ে পরস্পর মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে, এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন উদাহরণ কি হতে পারে? উদাহরণ কি হবে বলো?
কেউ তো একটা বলো। আমরা অনেক সমাসবদ্ধ পদ নিয়ে কথা বলি, আমরা অনেক সমাসবদ্ধ পদের ব্যবহার আমরা কথা বলার সময় করি। তো এখন কেউ একজন তো একটু বলো। বলো বলো। হ্যাঁ, সিংহ খচিত আসন, হাত পা, গুড। আরো কিছু আমরা একটু ছোট করে একটা করছি। হ্যাঁ, ধরো একটা কথা বললাম রামদাস, এই কথাটাকে আমরা যদি ভাঙি আমরা তাহলে কি পাবো? রামের দাস, রামের দাস। আরেকটা আমরা যদি ধরি, ধরো তুষারের ন্যায় শুভ্র, তুষার সাদা তো, তুষারের ন্যায় শুভ্র, এটাকে আমরা যদি এক পদে করি কি হবে? এটাকে এক পদে করলে হবে তুষার শুভ্র। বোঝা গেছে? এই টোটাল যে প্রসেসটা, এই যে টোটাল প্রসেসটা আমরা যখন দুই বা ততোধিক পদকে একটা পদে পরিণত করে লিখব তখন সেটা হবে সমাস। এই তুষারের ন্যায়, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এটা সম্পূর্ণটা একটা সমাস। এই সমাসের আমরা এই একাধিক পদকে যুক্ত করে যে পদটা, নতুন যে পদটা তৈরি করি তার নাম হচ্ছে সমস্ত পদ। তার নাম সমস্ত পদ। সমস্ত পদ এর আরেকটা নাম আছে, কে বলবে? হ্যাঁ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। আর এই যে টোটাল যে মানে অর্থাৎ সমাসবদ্ধ পদকে ভাঙলে আমরা যেটা পাই, সমাসবদ্ধ পদকে ভাঙলে আমরা যেটা পাই তুষার শুভ্র, এই সমস্ত পদটা বা সমাসবদ্ধ পদটাকে আমরা বিশ্লেষণ করব। সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায় বা যে অর্থযুক্ত বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে এইটা পুরোটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। কারো বুঝতে অসুবিধা আছে থাকলে বলবে, কারো যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে সে বলবে। আশা করি বুঝতে অসুবিধা নেই। এবারে দেখো, এই যে ব্যাস বাক্যটাকে আমরা ভেঙেছি, এই তুষার শুভ্র এই শব্দটার ব্যাস বাক্যে আমরা তিনটে পদ পেয়েছি। কি কি? প্রথম হচ্ছে তুষারের একটা, ন্যায় একটা, আর শুভ্র একটা। এই তিনটি পদকে আলাদা, একসঙ্গে তো বললাম ব্যাস বাক্য, আর এদের আলাদা আলাদাভাবে বলা হয় সমস্যমান পদ। কি বলা হয়? সমস্যমান পদ। ভেরি গুড। এইটা হচ্ছে সমাসের বেসিক জিনিস। এখান পর্যন্ত কার সমস্যা আছে বলো? এখান পর্যন্ত যদি কারো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে জানাবে, অবশ্যই আনমিউট করে জানাবে। আমরা আবার চলে যাচ্ছি পরে। এখানে অর্থাৎ আমরা সমাস করতে গেলে আমাদের মূল যে জিনিসটা চাই সেটা হচ্ছে ব্যাস বাক্য চাই আর সমাসবদ্ধ পদকে চাই, এগুলো হচ্ছে মেন। আর একটা বিষয় বলে রাখি যেটা ইম্পর্টেন্ট, এই সংজ্ঞা অনুযায়ী ব্যাস বাক্যের প্রথম অংশটা, যেমন এখানে যে রামদাসটা বলেছি, রামদাসের এই রামের এই অংশটাকে বলা হচ্ছে পূর্বপদ।
পূর্বপদ তোমরা কিন্তু খাতায় তুলবে। আর এই দাস এটাকে বলা হচ্ছে পরপদ, যেটা ব্যাস বাক্যের প্রথমে থাকে সেটাকে বলা হয় পূর্বপদ, আর যেটা শেষে থাকে সেটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। তবে আমরা এখন বিশেষত আমরা যখন সমাসবদ্ধ পদ থেকে পূর্বপদ পরপদ নির্ণয় করে নিতে পারি, মানে কি আমরা ব্যাস বাক্যের দিকে যাব না। অনেক সময় ব্যাস বাক্য থেকে পূর্বপদ পরপদ নির্ণয় করতে গেলে কিছু সমস্যা হয়, তাই আমরা এই সমস্ত পদের প্রথম যে অংশটা এটাকে বলবো পূর্বপদ, আর যেটা শেষ অংশ সেটাকে বলবো পরপদ বা উত্তরপদ। যেমন ধরো এই যে আমরা উদাহরণটা নিয়েছি, আমরা যে উদাহরণটা দিয়েছি তুষারের ন্যায় শুভ্র, তাহলে এখানে তো তিনটে পদ আছে। প্রথম পদ তুষারের, এটা না হয় পূর্বপদ, আর শুভ্র না হয় শেষে আছে উত্তরপদ, তাহলে মাঝের পদটার নাম কি? এটার কিন্তু কোনো নির্দিষ্ট নাম নেই, সেই কারণেই আমরা সমস্ত পদ থেকে বিচার করব পূর্বপদ আর উত্তরপদ। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে বিষয়টা পরিষ্কার? পরিষ্কার হলে আমরা চলে যাব কারকের এই সমাসের শ্রেণী বিভাগে। প্রথমে আমি কয়েকটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। হ্যাঁ, যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিখ্যাত ভারত বাংলা ভাষাচর্যবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি সমাসের মূলত তিনটি ভাগ করেছেন। কি কি? এক হচ্ছে সংযোগমূলক, কি হলো নাড়ো লেখাটা কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটা বলেছেন সংযোগমূলক, দ্বিতীয় বলেছেন ব্যাখ্যামূলক, আর তৃতীয় হচ্ছে বর্ণনামূলক। বর্ণনামূলক আমাদের এত কিছুর দিকে যাওয়ার দরকার নেই। বর্তমানে আগে বাংলায় কারক এই সমাস ছটা ছিল, ছটা বলা হতো, এখন আরও তিনটে যোগ হয়ে গেছে। নানান সময় নানান ভাষা চর্চার, ভাষা একটা পরিবর্তনশীল বিষয়, তাই ভাষার পরিবর্তিত হয়। আমরা এখন মোট 9টা সমাসের নাম পাবো। তো আমরা সমাসের শ্রেণী বিভাগে যাচ্ছি। চেঞ্জ করব, সমাসের শ্রেণী বিভাগ। কি কি সমাসের শ্রেণী বিভাগ? আমরা প্রথমে দ্বন্দ্ব সমাস লিখব। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। দুই কি? দুই হচ্ছে কর্মধারয় সমাস। তিন কি? তিন হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। চার কি? বহুব্রীহি সমাস। পাঁচ কি? পাঁচ হচ্ছে নিত্য সমাস। ছয় কি লিখব? ছয় হচ্ছে
দ্বিগু সমাস। 7 7 হচ্ছে অলোপ সমাস। 8 হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর 9 হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। ক্লিয়ার? এতগুলো সমাসের ভাগ আমরা পাই। তোমাদের প্রত্যেকের বইতে দেখবে এতগুলো করেই প্রায় ভাগ রয়েছে। এরপরে আমরা তাহলে চলে যাই দ্বন্দ্ব সমাসে, নাকি? কার এখান পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? যদি কারো কিছু বলার থাকে বলো। কারো কিছু বলার নেই, আমরা চলে যাচ্ছি পরে দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ কি কে বলবে? মিলন। দ্বন্দ্ব শব্দের অর্থ তো ঝগড়া বলে জানি। আচ্ছা, দ্বন্দ্ব এমন একটা শব্দ যার একই বানান, একই উচ্চারণ এবং অর্থ দুটো আলাদা এবং ভিন্ন। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে কখনো বিবাদ, আবার কখনো মিলন। আমাদের সমাসের সংজ্ঞাতেই বলা হচ্ছে অর্থের মিলন। অর্থের মিলন ঘটে, একাধিক অর্থযুক্ত পদের, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের অর্থগত মিলন হয়ে একটি পদ উৎপন্ন হয়, তখনই সেটা হয় সমাস। তাই আমাদের যে দ্বন্দ্ব সমাস, যেহেতু দ্বন্দ্ব শব্দটা রয়েছে, তাই এখানে দ্বন্দ্ব কখনোই বিবাদ অর্থে ব্যবহৃত হয়নি। দ্বন্দ্ব শব্দটি অবশ্যই ব্যবহৃত হয়েছে মিলন অর্থে, অর্থাৎ যেখানে দুই বা ততোধিক পদের মিলন ঘটবে তখনই হবে দ্বন্দ্ব সমাস। মূলত দ্বন্দ্ব সমাস বলতে কি বোঝায়? যে সমাসে সমস্যমান পদগুলি যে সমাসে সমস্যমান পদগুলি এবং ও ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকেই দ্বন্দ্ব সমাস বলে। কি বললাম? যে সমাসে সমস্যমান পদগুলি, অর্থাৎ ব্যাস বাক্যের প্রতিটা যে পদ রয়েছে, অর্থাৎ পূর্বপদ এবং উত্তর পদ, যখন এবং ও আর এই ধরনের অব্যয় পদ দ্বারা যুক্ত থাকে তখন সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এবারে আমরা এই দ্বন্দ্ব সমাসেরও ভাগ আছে। আমরা এখানে আগে একটা উদাহরণ দেখে নিই। যেমন ধরো মাথা মুন্ডু। মাথা মুন্ডু মাথা মুন্ডু এটাকে আমরা যদি ব্যাস বাক্য ভাঙি কি পাবো? পাবো মাথা ও মুন্ডু। বোঝা গেছে? বোঝা গেছে? এরপরে আমরা যাব সমাসের
দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগে। দ্বন্দ্ব সমাসের অনেক রকম শ্রেণীবিভাগ করতে পারি। যেমন আমরা যে পদগুলো পাই, বিশেষ্য পদের দ্বন্দ্ব হতে পারে, দুটো পদ বিশেষ্য হলে তখন বিশেষ্য পদের দ্বন্দ্ব, দুটো পদ বিশেষণ হলে বিশেষণ পদের দ্বন্দ্ব, সর্বনাম পদ যদি হয়, পূর্বপদ উত্তরপদ যদি সর্বনাম হয় তখন সেটা সর্বনাম পদের দ্বন্দ্ব। ঠিক আছে, এইভাবে আমরা দ্বন্দ্ব সমাসের ভাগ কয়েকটা আমরা দেখে নেব। বইয়ে কিন্তু আরও অনেক বেশি ভাগ থাকতে পারে, অত সেগুলো নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, একটু করে পড়ে রাখবে আর একটু মনে রাখার চেষ্টা করবে। সমাস খুব কঠিন বিষয় নয়, যদি একটু মন দিয়ে শেখো অনেকটাই সহজ বলে মনে হবে। তো চলো কয়েকটা সমাসের দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ দেখি। ধরো বিশেষ্য, বিশেষ্য পদের শ্রেণীবিভাগ, বিশেষ্য প্লাস বিশেষ্য, এরকম কয়েকটা বলো। কে কে বলবে? বলো, তোমরা যেটা বলবে সেটা আমরা। আচ্ছা, একদম যাচ্ছি, আকাশ পাতালে যাচ্ছি। আমি একটা লিখছি, লিখি। পিতা মাতা, এটাকে আমরা যদি ব্যাস বাক্যে ভাঙি কি পাবো? পিতা ও মাতা। ঠিক আছে, একইভাবে আকাশ পাতাল, আকাশ পাতাল, আকাশ ও পাতাল, আকাশ ও পাতাল। ঠিক আছে, এরপরে দুটি আমরা যদি বিশেষণ পদের দ্বন্দ্ব দেখি, দুটো পদই বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষণ, অর্থাৎ পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ। বলো কি হবে? ভালো মন্দ, ভেরি গুড, ভালো মন্দ। এই শব্দটাকে আমরা যদি ভাঙি কি কি পাবো? ভালো ও মন্দ। ক্লিয়ার? এছাড়া উঁচু নিচু বললে না, হবে উঁচু নিচু। দেখবে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে না বেশিরভাগ সময়তেই শব্দ পূর্বপদ আর উত্তরপদের মাঝে মাঝে না হাইফেন দিয়ে লেখা থাকে। ঠিক আছে, উঁচু ও নিচু। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি সর্বনাম পদের দ্বন্দ্ব। যদি একাধিক মানে দুটোই পদ যদি সর্বনাম হয়, সর্বনাম প্লাস সর্বনাম। এখন আবার কে জয়েন করছে, দাঁড়াও দেখি একবার, কোথায় গেল? চলো বলো সর্বনাম পদ কোনগুলো, সর্বনাম পদ কোনগুলো কে বলবে? আমি তুমি সে তারা, আমি তুমি, আমি তুমি, আরে আমরা, আমি তুমি সে তারা, এগুলো হ্যাঁ একদম সর্বনাম পদ। তাহলে আমরা, এটা যদি আমরা শব্দটা যদি পাই, তাহলে আমি কি কি লিখতে পারি? এই আমরাটা না দু রকম ভাবে ব্যাস বাক্য করা যায়। এক হচ্ছে আমি ও তুমি, সেক্ষেত্রে আমরা বলবো। আর একটা হয়, হ্যাঁ সরি, একদম আমি ও তুমি আমরা, আর আমি কমা তুমি ও সে, আমি তুমি ও সে, তাহলেও আমরা হবে তো নাকি? আমি তুমি ও সে, এটাও আমরা হয়। ক্লিয়ার? এছাড়া আর কি আছে? ক্রিয়াপদের দ্বন্দ্ব, ক্রিয়া প্লাস ক্রিয়া, ক্রিয়া প্লাস ক্রিয়া। বলো ক্রিয়া প্লাস ক্রিয়াতে কি হতে পারে? কাজ কর্ম, গুড, কাজ ও কর্ম। হ্যাঁ, নাচ গান, একদম হবে, একদম হবে, ভেবে চিনতে হবে, হবে তো? ভেবে
ও চিনতে। নাচ গান, নাচ গান, নাচ ও গান, সরি এই আমি যোগ চিহ্ন দিয়ে দিয়েছি, না ভেবে ও হবে, এটা নাচ ও গান। ঠিক আছে, এছাড়া আর কিভাবে হতে পারে, অর্থগত দিক থেকেও এর ভাগ হতে পারে। আর কিভাবে হতে পারে, অর্থগত দিক থেকে ভাগ হতে পারে, কি কি হতে পারে? প্রথমে আমরা যাচ্ছি, যদি একই অর্থ বোঝায়, সমার্থক, সমার্থক দ্বন্দ্ব, যদি পূর্বপদ এবং উত্তরপদ, যদি পূর্বপদ এবং উত্তরপদ একই অর্থ প্রকাশ করে, তখন আমরা সেটাকে সমার্থক দ্বন্দ্ব বলবো। বোঝা গেছে? চলো কয়েকটা দেখে নিই। যেমন আমরা প্রথমেই উদাহরণটা নিয়েছিলাম, মাথা মুন্ডু, মাথা মুন্ডু। আচ্ছা আমি আর এগুলো ভাঙছি না, ঠিক আছে, আমি জাস্ট কয়েকটা করে উদাহরণ লিখে দিচ্ছি। হ্যাঁ, আর কি হবে গো, কেউ তোমরাও কয়েকটা করে বলো। ব্যবসা বাণিজ্য, একদম, ব্যবসা, আরে টাকা কড়ি, একদম খুব সুন্দর, ব্যবসা বাণিজ্য, ঠিক, টাকা কড়ি, ঠিক আছে, মন্ডা মিঠাই, এগুলো হবে। ঠিক আছে, ভয় ডর, হুম, এছাড়া কি হতে পারে? আচ্ছা ভয় ডর, এই কথাটা যে বললাম ভয় ডর, এটা তো সমার্থক দ্বন্দ্বে পড়বে। এছাড়া এটা কিন্তু আবার ক্রিয়াতেও পড়বে, তো ভয় ডর দুটো তো যদিও সমার্থক এবং একইভাবে ক্রিয়া প্রকাশ করছে, তো তাই তো নাকি? তাহলে এটা ক্রিয়াতেও পড়বে কিন্তু। এছাড়া কি হতে পারে? বিপরীতার্থক, বিপরীতার্থক, এটা কি, এগুলো কি হবে গো? ধনী দরিদ্র, দিন ও রাত, ধনী দরিদ্র, ধনী দরিদ্র হয় না, ধনী দরিদ্র আমরা একসঙ্গে কথাটা বলি কি? উম, আকাশ পাতালটা হবে, হ্যাঁ, বেচা কেনা হবে, এগুলো লিখি, বেচা কেনা, হাসি কান্নাও হবে, হাসি কান্নাও হবে, কারণ এগুলো বিপরীত বোঝাচ্ছে। হ্যাঁ, দিন রাত্রি হবে, এইসব শব্দগুলো আমরা একসঙ্গে ব্যবহার করি। আর কি হতে পারে? আর একটা আছে, ধরো অ্যাক্সেস দ্বন্দ্ব, অ্যাক্সেস দ্বন্দ্ব। তোমাদের কাছে হয়তো বই আছে এবং তোমরা আহ, বই থেকে হয়তো দেখে বলতে পারবে, এবং সেখানে অনেক বেশি ভাগ থাকতে পারে। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, কিন্তু সেগুলো নিয়ে অত ভাবার কিছু নেই, একটুখানি পড়ে দেখলেই, একবার করে পড়ে দেখলেই সেগুলো বুঝতে পারবে। অ্যাক্সেস দ্বন্দ্ব কি হবে গো? কেউ জানো? যখন বহুবচনাত্মক দ্বন্দ্ব হয়, বহুবচনাত্মক কিন্তু একটিমাত্র পদে সমাস হয়, যেমন ওই আমি তুমি ও সে আমরা, আমরা হবে, তোমরা হবে, এইগুলো। অ্যাক্সেস দ্বন্দ্বটা আর ওই সর্বনামের দ্বন্দ্বটা প্রায় একই জিনিস, একই রকম থাকে। এছাড়া আমরা আরেকটা করতে পারি, যেটা অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব বা অলব দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা কি? যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। ঠিক আছে, সমস্যমান যে পদগুলি থাকে তার বিভক্তি লোপ পায় না। যেমন ধরো এইটাও হবে, ভেবে চিনতে, ভেবেও চিনতে। তারপরে ধরো হাটে বাজারে, হাটে ও বাজারে, হাটে বাজারে, বোঝা গেছে? এখানে কিরকম ভাবে হচ্ছে দেখো, এই যে হাটে,
এর সঙ্গে মূল শব্দটা কি? এই মূল শব্দটা হচ্ছে হাট। আর এটা আমরা যখন হাটে বাজারে বলছি বা ভাঙছি, তখন কিন্তু এই হাটের সঙ্গে এ বিভক্তিটা, বাজারের সঙ্গে এ বিভক্তিটা থেকে যাচ্ছে। তাই এগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস, যেখানে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, সেগুলোকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের এইটুকুই, আর আমরা বেশি কিছু যাব না। এখান পর্যন্ত কার বুঝতে অসুবিধা আছে? যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে একটু জানাবে। যদি কারো বুঝতে অসুবিধা থাকে আমাকে একটু জানাবে। কারো কোনো সমস্যা আছে বলবে, নাহলে আমরা একটু এগোবো। আমরা সমাস আর সন্ধির একটু পার্থক্য করে নেব। সমাস আর সন্ধির আমরা পার্থক্য করে নেব। আমরা মোটামুটি দুটো পার্থক্য জানলেই যথেষ্ট। হ্যাঁ, চলো আমি আরো একবার স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সন্ধি আর সমাস বোর্ড দেখা যাচ্ছে? কেউ একজন কনফার্ম করো। সন্ধি আর সমাসের পার্থক্যটা আমরা দেখে নেব। আশা করি দেখা যাচ্ছে। সন্ধিতে কি হয় গো? সন্ধিতে কিসের মিলন হয়? সন্ধিতে কিসের মিলন হয়? দুটি পদ। হ্যাঁ, সন্ধিতে পদের মিলন হয়। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। তাই তো নাকি? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। ধ্বনির মিলন হয় তো নাকি? যেমন আমি এটা দেখিয়ে দিচ্ছি, হিম যুক্ত আলয় কি হবে? হিমালয়। হিমালয়। এখানে আ ধ্বনিটা এখানে ময়ের অ এর সঙ্গে যুক্ত হয়ে আঁকা হয়ে গেছে। হিমের অ প্লাস আ ইকুয়াল টু আ হয়েছে। আর এখানে হচ্ছে পদের মিলন হয়, পদের মিলন। কেমন বোঝা গেছে? আরেকটা কি আমরা লিখতে পারি, এখানে ধ্বনির উচ্চারণগত মিলন হয়। ধ্বনির উচ্চারণগত মিলন হয়। আর এখানে কিসের মিলন হয়? পদের পদের কিসের মিলন হয়? অর্থগত মিলন হয়। হ্যাঁ, অর্থগত মিলন হয়। ভেরি গুড। আর কি হতে পারে? সন্ধিতে বিভক্তি লোপের ব্যাপারটা থাকে না, বিভক্তি লোপ হয় না, বিভক্তি লোপের ব্যাপারটা থাকে না। বিভক্তি লোপের
ব্যাপার থাকে না। আর এর সাধারণত বিভক্তি লোপ পায়। সাধারণত পদের সাধারণত পদের বিভক্তি লোপ পায়। বোঝা গেল? এখান পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? আমাকে একটু বলবেন। এখান পর্যন্ত যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাও। আচ্ছা, আমরা তাহলে একটুখানি দেখে নিই যদি কোনো প্রশ্ন কারোর কোথাও থেকে থাকে আমাদের লাইভে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের দিনকে কর্মধারায় আমরা মোটামুটি 6 থেকে 7টা অনলাইন ক্লাস করব। 6 থেকে 7টা অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে সম্পূর্ণ সমাস বিষয়টা আমরা ক্লিয়ার করে নেব। ঠিক আছে, এছাড়া তো আমাদের ফিজিক্যাল ক্লাসের মধ্যে যেগুলো আছেই। এই অনলাইন ক্লাসে আমরা কিছু এক্সট্রা স্টুডেন্টদেরকেও পরে হয়তো অ্যাড করার চেষ্টা করব যদি সম্ভব হয়। তো আজকে এখানেই ক্লাস শেষ করছি। সকলকে গুড নাইট। সকলে লিভ করে যাও, লালটা চেপে লিভ করে যাও, তারপরে আমি লাস্টে লিভ করছি।